ভেবে দেখুন, রোনালদো 50-এর দশকে ফুটবল খেললে কোনো আধুনিক বিজ্ঞান বা মিলিয়ন ডলারের চেক থাকতো না, শুধু কাদামাখা মাঠ আর সিগারেট খাওয়া সতীর্থরা। কিন্তু ভয়ের ব্যাপারটা হচ্ছে এখানে 25-এর আগেই তার ক্যারিয়ার শেষ হয়ে যেত। কেন এমন হতো তা ফুটবল নিয়ে আপনার ধারণা পাল্টে দেবে। সময়ের সেরা অ্যাথলিটকে যখন হাফ টাইমে সিগারেট খাওয়ার যুগে ফেলা হয়, কি হয়? যেখানে ডাক্তাররা আহত খেলোয়াড়দের লাল মদ খেতে বলতেন, উত্তরটা আপনার কল্পনার চেয়েও বেশি চমকপ্রদ। 1950 সাল ভাবুন, যুদ্ধ শেষ, কখনো টিভি ছিল না, আর ফুটবল এটা আজকের দিনের থেকে একেবারেই আলাদা। তখন খেলোয়াড়রা ফ্যাক্টরির শ্রমিকদের চেয়েও কম টাকা পেত। ট্রেনিং মানে শুধু দৌড়ানো আর কিছু পুশ আপ করা, ব্যাস ওইটুকুই। তখনকার সবচেয়ে দ্রুতগতির খেলোয়াড়রাও আজকের দিনে গড় বলে ধরা হতো। ক্রিশ্চিয়ানো রোনালদো এখানে এলে কি হতো? মাত্র 3% চর্বি আর 31 ইঞ্চি লাফাতে পারেন তিনি। সে রোজ পাগলের মতো খাটে। ও কি খেলায় রাজত্ব করে ফুটবল বদলে দেবে, নাকি 50-এর দশকই ওকে আগে শেষ করবে? রোনালদো 1950-এর দশকের মাঠে নামতেই সব বদলে যায়। শুরুতে বলের কথা বলি। আজকের ফুটবল বলের ওজন প্রায় 410 গ্রাম। 50-এর চামড়ার বল শুকনো ওজন 450 গ্রাম। সমস্যাটা এখানেই, ভিজে গেলে এই বল স্পঞ্জের মতো পানি শুষে নেয়। তখন এর ওজন 1.000 গ্রাম ছাড়িয়ে যেতে পারে। এটা আগের চেয়ে দ্বিগুণেরও বেশি ভারী। এই ভেজা বল মাথা দিয়ে মারতে গিয়ে খেলোয়াড়রা প্রায় কনকাশনে ধুঁকত। রোনালদোর গলার পেশি আধুনিক বলের জন্য প্রস্তুত। তার নিখুঁত টেকনিক লক্ষ ঘন্টার কাজ। এটি অনুমেয় বলের জন্য তৈরি হলেও এই ভারী চামড়ার বলটি তার মতো বাঁক নেয় না। তার বিখ্যাত নকল বল ফ্রি কিক, 50-এর দশকের সরঞ্জামে সেটা অসম্ভব। রোনালদো পরে বিশেষ নাইকি বুট যার ওজন মাত্র 200 গ্রাম। এগুলো নিখুঁত গ্রিপের জন্য বৈজ্ঞানিকভাবে ডিজাইন করা। 1950-এর দশকে ভারী চামড়ার বুট যেগুলোর ওজন 500 গ্রামেরও বেশি, তাতে ছিল স্টিলের টুকা। স্টাডগুলো আসলে পেরেক, যা নিচ থেকে থুকে লাগানো হতো। খেলোয়াড়রা রাতভর পানিতে ভিজিয়ে রাখত যাতে জুতো নরম হয়। সবাই ফোস্কা পড়ত, আয়েস চোট লেগেই থাকত। খেলার মাঠের কথা ধরলে আধুনিক স্টেডিয়ামে ড্রেনেজ আর হিটিং সিস্টেম থাকে। ওরা বিশেষ ঘাস ব্যবহার করে, যা খেলার জন্য একদম সেরা। 50-এর দশকে মাঠগুলো ক্রিকেট বা রাগবি দলের সাথে ব্যবহৃত হতো। মৌসুমের মাঝে মাঠগুলো কাদার গর্ত হয়ে যেত, সামান্য ঘাস থাকত। রোনালদোর গতি আধুনিক মাঠে ঘন্টায় 33.98 কিমি ছুঁয়ে ফেলে। এই কাদামাটির মাঠে সেই গতি অর্ধেক হয়ে যাবে। কিন্তু থামো, আসল সমস্যা তো এখনো শুরুই হয়নি। রোনালদোর পুরো খেলা স্টাইলই এমন সব সিস্টেমের ওপর দাঁড়িয়ে যা 1950-এর দশকে ছিলই না। রোনালদো 4-3-3 বা 4-4-2 এ দুর্দান্ত, যেখানে পজিশন ও মুভমেন্ট নির্দিষ্ট থাকে। 1950-এর দশকে ওরা 2-3-5 ফরমেশনে খেলত। পুরো কৌশল ছিল বল সামনে কিক করে গোলের আশা করা। উইঙ্গার ভেতরে কেটে আসবে এমন কোনো ব্যাপারই ছিল না। উইঙ্গাররা সাইডলাইনে দাঁড়িয়ে বল ক্রস করত, ওটাই ছিল কাজ, আর কিছু না। রোনালদোর সিগনেচার মুভি হলো মাঝখানে সরে গিয়ে ফাঁকা জায়গা খুঁজে নেওয়া। 1950-এর দশকে ম্যানেজাররা ওকে চিৎকার করত, বলতো অলস পজিশন ছাড়ছে, বলতো পাশে চোরা থাকো। 50-এর দলগুলো সপ্তাহে 3 দিন প্র্যাকটিস করত। অনুশীলন মানে কয়েকটা দৌড় আর হয়তো একটা প্র্যাকটিস ম্যাচ খেলা। জিনে কাজ হতো না। ফুটবলারদের জিম করা খারাপ ভাবত। পুষ্টি পরিকল্পনা বা রিকভারি স্ট্র্যাটেজি ছিল না। খেলোয়াড়রা ম্যাচের আগে স্টেক আর চিপস খেত। অনুশীলন শেষে বিয়ার আর হাফ টাইমে সিগারেট খায় কেউ। রোনালদো রোজ 3000 সিট আপ করেন। ওর পুরো টিম আছে, ফিজিও, নিউট্রিশনিস্ট ও স্লিপ স্পেশালিস্ট। রিকভারিতে ফ্রিজিং চেম্বার, অল্টিটিউড টেন্ট ব্যবহার করে। 50-এর দশকে ওকে অদ্ভুত ভাবত। টিমমেটরা ওকে নিয়ে হাসত, মিডিয়া ওকে নরম বলে ডাকত। এবার আসলেই চমকে যাওয়ার মতো ব্যাপারটা বলি, ওর এই অতিরিক্ত পেশাদারিত্ব আসলে ওর ক্ষতিও করতে পারে। 1950-এর দশকে ফুটবল কোনো বিজ্ঞান ছিল না, এটা ছিল শ্রমজীবী মানুষের খেলা যারা ফুটবলের পাশাপাশি অন্য কাজও করত। সংস্কৃতির এই ধাক্কা একেবারে বিধ্বংসী হতো, কিন্তু মাঠের ভেতরে যা ঘটে তার তুলনায় সংস্কৃতি কিছুই না। আধুনিক ফুটবলে আছে ভিআর, বিপজ্জনক খেলার জন্য নিষেধাজ্ঞা, আর কঠিন ট্যাকলের জন্য হলুদ কার্ড। 1950-এর দশকে ব্যাপারটা প্রায় বৈধ হামলার মতো ছিল। পেছন থেকে ট্যাকল করা শুধু বৈধই না, বরং উৎসাহিত করা হতো। 2 পা দিয়ে ঝাঁপানো ট্যাকল স্বাভাবিক ব্যাপার, বল নয়, সরাসরি খেলোয়াড়কে লক্ষ্য করে স্লাইড ট্যাকল খেলারই অংশ। রেফারিরা প্রায় সবকিছুই ছেড়ে দিতেন। দর্শন ছিল একদম সহজ, ফুটবল পুরুষদের খেলা, যদি সামলাতে না পারো তাহলে অন্য কিছু খেলো। আজকের দিনে রোনালদো নিয়ম আর নিজের গতির কারণে সুরক্ষিত। ডিফেন্ডাররা ওকে ছোঁয়ার ঝুঁকি মিলে কার্ড খাওয়ার সম্ভাবনা থাকে।
কিন্তু 1950-এর দশকে ডিফেন্ডারদের বলা হতো ওকে গ্যালারিতে পাঠিয়ে দাও, আর তারা সেটা বারবার করতে পারত কোনো শাস্তি ছাড়াই। মনে রেখো, 1965 সালের আগে কোনো বদলি খেলোয়াড়ের নিয়ম ছিল না, একটাও না। রোনালদো যদি চোট পায় তাহলে হয় চোট নিয়ে খেলতে হবে, নয়তো তার দলকে 10 জন নিয়ে খেলতে হবে। কোনো খেলোয়াড় ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর সুযোগ নেই, কোনো লোড ম্যানেজমেন্ট নেই। শনিবার খেলো, বুধবার খেলো, আবার শনিবার খেলো। মাঠে কাদা আর কঠিন ট্যাকলিংয়ের মধ্যে প্রতি মৌসুমে 50-এর বেশি ম্যাচ খেলতে হতো। এই সময়ের চোটে অনেকের ক্যারিয়ারই শেষ হয়ে যেত। বার্ট ট্রাউটম্যান, একজন গোলকিপার, একবার পুরো কাপ ফাইনাল খেলেছিলেন ভানা বলায়। সেরা খেলোয়াড় ডানকান এডওয়ার্ডস মাত্র 21 বছর বয়সে বিমান দুর্ঘটনায় মারা যান। চিকিৎসা ছিল আদিম, এলসিএল ছিঁড়লে অবসর নিতে হতো। প্রোটোকলহীন যুগে মাথা ঝেড়েই খেলতে নামতে। রোনালদোর শরীর বিজ্ঞানের ছোঁয়ায় গড়া যন্ত্র, কিন্তু ভুল ব্যবহারে সেটাও ভেঙে যায়। 1950-এর দশকে তাকে ভুলভাবে ব্যবহৃত হতে হতো। তবে এখানেই ব্যাপারটা আকর্ষণীয়। ধরা যাক রোনালদো এই সহিংসতা এড়িয়ে মানিয়ে নিয়ে গোল করতে শুরু করে। তারপর কি হবে? 2024 সালে রোনালদোর ইনস্টাগ্রামে 620 মিলিয়ন ফলোয়ার আছে। বছরে $260 মিলিয়ন আয় করে সে এক গ্লোবাল ব্র্যান্ড। 1950-এর দশকে ইংল্যান্ডে ফুটবলারের সর্বোচ্চ ছিল সপ্তাহে 20 পাউন্ড, যা আজকের প্রায় 600 পাউন্ড। ডাক্তার উকিলরা বেশি আয় করতেন, কারখানা শ্রমিকরাও প্রায় একই পরিমাণ টাকা পেতেন। স্ট্যানলি ম্যাথিউস ছিল তার সময়ের রোনালদো। সে সপ্তাহে 20 পাউন্ড পেত, অথচ তার তার নামে টিকিট বিক্রি করত আর স্টেডিয়াম ভরিয়ে দিত। সে বাড়তি কিছুই পেত না, কোনো ইমেজ রাইটস নেই, কোনো এন্ডোর্সমেন্ট ডিল নেই, নাইকির কোনো চুক্তিও নেই। তুমি ফুটবল খেলো, তুমি 20 পাউন্ড পাও, অফ সিজনে অন্য কাজ করো। রোনালদোর ব্র্যান্ড ভ্যালু $1 বিলিয়ন বেশি। 1950-এর দশকে তা ছিল সপ্তাহে 20 পাউন্ড। উল্টোটা হলো, সে হয়তো আরও বিখ্যাত হতে পারত। কেন? কারণ 1950-এর দশকে ব্রিটেনে মাত্র 3টা টিভি চ্যানেল ছিল। সবাই একই জিনিস দেখত। যখন এফএ কাপ ফাইনাল সম্প্রচারিত হতো, 30 মিলিয়ন মানুষ দেখত। এটা দেশের অর্ধেকেরও বেশি মানুষ। কোনো অনন্ত স্ক্রোলিং নেই, কোনো অ্যালগোরিদম মনোযোগ ভাগ করে দেয় না। রোনালদো 1950-এর দশকে খেললে সবাই চিনত। শুধু ফুটবল ভক্তরাই নয়, সবাই। প্রতিটি পত্রিকার প্রথম পাতায় থাকত। শিশুরাও তার নাম জানত। সে এমন এক সত্যিকারের জাতীয় সেলিব্রিটি, যেটা আজকের দিনে অসম্ভব। ফলে সে এমন এক তারকা যে সপ্তাহে মাত্র 20 পাউন্ড আয় করে আর 30 বছরের মধ্যেই গুরুতর চোটে ভুগবে। তবুও এমন এক পরিস্থিতি আছে যেখানে রোনালদো 1950-এর দশকে শুধু টিকেই থাকে না, বরং সে চিরতরে ফুটবলকে বদলে দেয়। এটা আপনার ভাবনার চেয়েও বেশি বাস্তবসম্মত। 1950-এর দশকে খেললে কি হতো দেখুন। সে ফুটবলের প্রথম পেশাদার ক্রীড়াবিদ হয়ে উঠত। একবার ভাবুন তো, আর চারপাশের সবাই সর্বোচ্চ আধা পেশাদার। তারা অনিয়মিতভাবে অনুশীলন করে, তারা খারাপভাবে খায়, তারা নেশা করে আর ক্রীড়া বিজ্ঞানে ধারণাহীন। আর তারপর আছে রোনালদো। সে নিজের শরীরকে পরীক্ষাগারের মতো যত্ন নেয়। শুরুতে সবাই হাসাহাসি করলেও পরে সে সবার চেয়ে বেশি দৌড়ায়, লাফায় আর টিকে থাকে। 60 মিনিটে সবাই ক্লান্ত হলেও রোনালদো দৌড়াচ্ছে। ধীরে ধীরে বুদ্ধিমানরা তাকে অনুকরণ শুরু করে। সে ওটা কেন খায়? ওভাবে অনুশীলন বা স্ট্রেচিং কেন করে? রোনালদো শুধু 1950-এর দশকে খেলেন না, তিনি 1950-এর দশকের ভবিষ্যতে টেনে নিয়ে প্রোটিন ডায়েট চালু করেন এবং ফুটবলারদের জিম ও রিকভারি সায়েন্সের ধারণাটি নিয়ে আসেন। 90-এর দশক পর্যন্ত অস্বাভাবিক বিষয়গুলো রোনালদো 1952 সালেই আনেন। এখানেই আসল চমক। সে ক্যারিয়ার ছোট নয়, বরং বাড়াবে কেন? কারণ সবাই যখন সিগারেট আর অ্যালকোহলে শরীর নষ্ট করছে, রোনালদো তখন শরীর গড়ছে। যেখানে গড় ক্যারিয়ার 30-এ শেষ হয়, সেখানে রোনালদো 35, 37, এমনকি 40-এও খেলছে। সে এমন এক যুগের অব্যাখ্যাত চিকিৎসা বিষয়। 1961-তে খেলোয়াড়দের লড়াইয়ে সর্বোচ্চ মজুরি ওঠে। কিন্তু রোনালদো কি সেটা আরও দ্রুত ঘটান? তার আধিপত্য ও মূল্য কি ক্লাবগুলোকে মজুরি সীমা ভাঙান? যদি সে আধুনিক অর্থে ফুটবলের প্রথম সত্যিকারের সুপারস্টার হয়ে ওঠে, শুধু বিখ্যাত নয়, বরং ধনীও। 60-এর দশকে খেলা আরও উন্মুক্ত হলে রোনালদো সঠিক জায়গায় ছিল। সে ভারী বল ও কাদামাটির মাঠের সঙ্গে মানিয়ে নিয়ে সহিংসতা টিকে গেছে। এখন খেলা অবশেষে তা সমতুল্য হচ্ছে। 50-এর দশকে সফল হয়ে সে পুরো খেলাটাই বদলেছে। অবসরের সময় তিনি শুধু 50-এর দশকের মহান খেলোয়াড়ই ছিলেন না, তিনি পরিচিত হন আধুনিক ফুটবলের আবিষ্কর্তা হিসেবে। তাহলে যদি রোনালদো 50-এর দশকে খেলত, সেই সময় হয়তো ভেঙে দিত। সহিংসতা, সরঞ্জাম, আদিম কৌশল সব তার মতো অ্যাথলিটদের ধ্বংসের। কিন্তু আরেকটা সম্ভাবনাও আছে। হয়তো রোনালদোর অতিরিক্ত পেশাদারিত্ব আর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি শুধু 50-এর দশকে টিকে থাকেই না,
হয়তো এগুলোই সেই সময়টাকে বদলে দেয়। হয়তো 50-এর দশক রোনালদোকে বদলায় না, হয়তো রোনালদোই 50-এর দশককে বদলে দেয়। এবং এই প্রশ্নটাই প্রতিটি আধুনিক ফুটবলারের ভাবার কথা। যদি রোনালদো তার সব জ্ঞান নিয়ে সময় ফিরে যায় আর 50-এর দশকের কিংবদন্তিরা তাদের সব অভিজ্ঞতা নিয়ে সামনে আসে, তাহলে আসলে কে বেশি কঠিন? তোমার উত্তর কমেন্টে জানাও। আর যদি আরও মাথা ঘুরিয়ে দেওয়া ফুটবল পরিস্থিতি দেখতে চাও, তাহলে কি করতে হবে তুমি জানো।